নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে 1.5 ঘন্টার শিক্ষা সচিবের মিটিং শেষ হয়েছে বিকাশ ভবনে। এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র পাওয়া গেল না। সত্যিই কি কোনো সমাধান সূত্র পাওয়ার ছিল? আমার কাছে একেবারেই ছিল না। কারণ প্রথমত এই শিক্ষকেরা বসতে চাইছিলেন শিক্ষা মন্ত্রীর সঙ্গে, কারণ তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল তারা আর পরীক্ষায় যারা যোগ্য শিক্ষক, যারা পরীক্ষায় পাশ করেছেন, যাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে চাকরি গেছে, তারা আর পরীক্ষায় বসবেন না। এটাই পরিষ্কারভাবে তাদের এক এবং অন্যতম দাবি ছিল। তো সুপ্রিম কোর্টের রায়ের পর যে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে, তো এই দাবি নিয়ে কিছু বলার অধিকার কি কোনো সময় শিক্ষা সচিবের আছে? কোনো সময় শিক্ষা সচিবের নেই। এমনকি এই সময় দাঁড়িয়ে সেটা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীরও বলার কোনো জায়গা নেই। কারণ প্রথমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, এরা সবাই মিলে কিন্তু চাকরিটা খারিজ করে দিয়েছে। তাই কোনো সময় যে শিক্ষা দপ্তরের কাছে যে এই দাবি মেনে নেব, এইটা বলার মতো কোনো পরিস্থিতিই নেই বা ছিলও না। এই জন্য এই যে শিক্ষামন্ত্রীর কাছে যখন এই অস্বস্তি, শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে বসলে একটা অস্বস্তি স্বাভাবিকভাবেই সামনে আসতো। কারণ এর আগে শিক্ষামন্ত্রী এদের সঙ্গে বৈঠক করেছিলেন এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে, এবং তিনি তাদের সেই সময় বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তিনি বার করবেন, কিন্তু সেটা তিনি শেষ পর্যন্ত বার করতে পারেননি। সেখানে সরকারকে ঢোক গিলতে হয়েছে। এখনো কারা যোগ্য কারা অযোগ্য এসব নানা টাল বাহানার পর কিছুতেই তারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা বার করছেন না, যেটা এদের অন্যতম দাবি। যে সিবিআই যে ওএমআর শিটের মিরর ইমেজ জমা দিয়েছে এবং সেটা আদালত স্বীকৃত, সেই সিবিআই এর যে জমা দেওয়া তালিকা, সেই তালিকাটা আপলোড করে দেওয়া হোক, কিন্তু রাজ্য সরকার কোনো অবস্থাতেই যোগ্যদের তালিকা বার করতে প্রস্তুত নয়। তাই এই শিক্ষকদের দাবি থাকলেও যে তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠকে বসুন, কিন্তু তারা বসেননি। কারণ তাদের কিছু এই অবস্থায় রাজ্য সরকারের কিছু উত্তর দেওয়ার নেই। রাজ্য সরকার একের পর এক কোর্টে ধাক্কা খেয়েছে, প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। এরপরে আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্টে যারা র্যাঙ্ক জাম্প করে পেয়েছেন এবং যাদের ওএমআর শিটে কারচুপি আছে, তারা দুজনেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং তারা বসার জন্য গিয়েছিলেন। এই যে 31শে মে যে নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে, 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ নিয়ে তারা আবার পরীক্ষায় বসার আবেদন নিয়ে গিয়েছিলেন, কিন্তু আদালত সেটা একেবারে খারিজ করে দিয়েছে এবং প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রায় যে অভ্রান্ত, সেটা তারা জানিয়ে দিয়েছে। তাহলে এই অবস্থায় কি পড়ে থাকলো? এই অবস্থায় পড়ে থাকলো হচ্ছে রিভিউ পিটিশন। আজকে এই চাকরিহারারা বলেছেন আলোচনার পর তারা রিভিউ পিটিশন যেভাবে হচ্ছে তাতে তারা আংশিক সন্তুষ্ট। আমরা এখনো তার কিছু তারা সেটা নিয়ে আর কি ডিটেলস বলেননি, কিন্তু এই রিভিউ পিটিশন রাজ্য সরকার যখন দেবে তার আগে রাজ্য সরকার কি অযোগ্যদের তালিকা প্রকাশ করবে? কারণ অযোগ্যদের তালিকা প্রকাশ করলে তাদের এই গ্রুপ সি এবং গ্রুপ বি যারা 10তে, তাদের টাকা কিন্তু অলরেডি ভাতা দেওয়া শুরু হয়ে যাবে পরের মাস থেকে, যতক্ষণে 25,000 এবং 20,000 টাকা। ফলে একদিকে অযোগ্যদের নাম বাদ না দিয়ে যে রিভিউ পিটিশন করলে তার কি কোনো মূল্য থাকবে? সেটা তো আদালতের বিচার্য বিষয়। কিন্তু বর্তমান অবস্থায় শিক্ষকেরা ঠিক করেছেন তারা এবার, যেমন কলকাতাতে
তারা ধর্ণা দিচ্ছেন, তাদের অবস্থান চলছে। এর পাশাপাশি তারা আন্দোলনটাকে দিল্লিমুখী করবে। দেখুন, দিল্লিমুখী করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারা বলছেন তারা সব আর কি এমপিদের কাছে যাবেন, সাংসদদের কাছে যাবেন, তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং দেশকে জানাবেন। এর আগেও তারা দিল্লিতে গেছেন। কিন্তু এই অবস্থায় কোনো জনপ্রতিনিধি করার কতটুকু ক্ষমতা আছে? কারণ অলরেডি জাজমেন্ট পাস হয়ে গেছে। তো জনপ্রতিনিধিরা বড়জোর যেটা করতে পারেন, যেটা সংসদে যেটা তুলতে পারেন, সেটা সংসদে নিঃসন্দেহে তারা তুলবেন। কিন্তু তারা একবার রায় বেরিয়ে গেলে বা সেখানে যেটা হবে, সংসদে উঠলে আবার সেই চাপানুতরটা শুরু হবে। বিজেপির এমপিরা বলবেন যে এটা তৃণমূলের দুর্নীতির কারণে গেছে এবং তৃণমূল পাল্টা দোষারোপ করবে বিজেপির ওপর। এর বাইরে কিছু দিল্লিতে গিয়ে হবে বলে আমার জানা নেই। হ্যাঁ, যেটা হবে সেটা হচ্ছে ন্যাশনাল মিডিয়ায় প্রচুর কাভারেজ হবে। সেটা বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। উল্টো দিকে তখন সরকার যেটা বারবার করে বলছে যে একদিকে আমাদের ওপর আস্থা রাখার কথা বলছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী বা সরকারের বিরুদ্ধেই এরা আন্দোলন করছেন। দুটো একসাথে হয় কি করে? এটা আমরা দেখেছি একাধিকবার। তৃণমূল মুখপাত্র বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন তারা নাকি যথেষ্ট মানবিক। এই দুর্নীতির ফলে যাদের চাকরি চলে গেছে, সরকার দাবি করছে তারা নাকি যথেষ্ট মানবিক। তো সরকারের মানবিকতা সত্যি করে যদি আগে দেখা যেত, যখন অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চের রায় ছিল যে শুধুমাত্র যারা টেন্টেড, যারা দাগি, তাদের চাকরিটা খারিজ করে দিতে, তাহলে হয়তো আজকে যে এই প্রত্যেকের চাকরি চলে যাওয়া, সেটা হয়তো যেত না। ফলে মানবিক সরকার এখন বলছে ওই একমাত্র বললাম যে একমাত্র ভরসা হচ্ছে রিভিউ পিটিশন। সেই রিভিউ পিটিশনটা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতিরা গণ্য করবে কিনা সেটারও ঠিক নেই। সেটা আর কি লিগাল পয়েন্ট কতটা মজবুত তার উপর দাঁড়িয়ে কিন্তু এই রিভিউ পিটিশনটা আটল তারা শুনবেন কিনা বিচারপতিরা সেটা ঠিক করবেন। এর মধ্যে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা বার করা হবে। এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে হয়তো 29 তারিখ নোটিফিকেশন বেরোবে। তো এই নোটিফিকেশনে কি বেরোবে? এই নোটিফিকেশনে কি কটা পোস্টের জন্য চাকরি নেওয়া হবে? যদি পুরো ধরা যাক এই যে 26,775 না কত, যেটার আগের বার চাকরি ছিল বা খারিজ হয়ে গেছে 2016 সালে, সেটা কি সম্পূর্ণভাবে সেই পোস্টের জন্যই নেওয়া হবে? যদি সম্পূর্ণভাবে ওই 26,775 জনের নোটিফিকেশনই বেরোয়, বিজ্ঞপ্তি বেরোয়, তাহলে যে এই যে যোগ্য শিক্ষক, তাদের রিভিউ পিটিশনের কি খুব একটা দাম থাকবে? কারণ অলরেডি তো যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা তো 26,000-এর পুরোটার জন্যই আর কি, পুরোটাই পরীক্ষা নেওয়া হবে। এবং কারা এতে পরীক্ষা দিতে পারবেন সেটা কিন্তু খুব, যে আগের বার প্রায় 22 লক্ষ যারা পরীক্ষার্থী ছিলেন, এবারও কি তাই সংখ্যা থাকবে? যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু এখানে যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু লেখা থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত যেটা জানা যায়নি, যারা যোগ্য শিক্ষক তাদের জন্য কি কোনো এক্সট্রা নাম্বার দেবে, বা যে এরা পরীক্ষায় বসলে কোনো এক্সট্রা নাম্বার পাবে, এরকম কিছু কি বিজ্ঞপ্তিতে থাকবে? এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা নেই। কিন্তু এই যোগ্য শিক্ষকেরা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা কোনো অবস্থাতেই তারা পরীক্ষায় বসবেন না। অতক্ষণ সুপ্রিম কোর্টই একমাত্র প্রত্যেকের শেষ ভরসা। তাই এরা যতই দাবি করুন যে পরবর্তীকালে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসতে চান, আমার মনে হয় না শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আর বৈঠক করবেন। কারণ যদি বৈঠক করেন সেখানে আবার অনেক বেশি আর কি বাক বিতণ্ডা হবে। কারণ উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বহু প্রশ্নের মুখে পড়েছিলেন
এবার সেখানে উনি বলেছিলেন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সব রেডি আছে। সেটা শিক্ষকেরা কিন্তু জানতে চাইবেন যে প্ল্যানগুলো কি, এই প্ল্যানের মধ্যে তারা কি পরীক্ষা দেবে না সেই প্ল্যানটা আছে। সেখানে কিন্তু সরকারকে ঘোষণা করতে হবে, সেটা শিক্ষামন্ত্রী হোক, সেটা মুখ্যমন্ত্রী হোক। তাই তারা নিজেরা বৈঠক না দিয়ে শিক্ষা সচিবকে তারা পাঠিয়েছেন, শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন। তারা জড়াতে চাইছেন না, কারণ যদি রিভিউ পিটিশনটা খারিজ হয়ে যায় তখন কিন্তু এন্টায়ার চাপ এসে পড়বে সরকারের ওপর। তখন দেখা রিভিউ পিটিশনটা আদালত গ্রহণ করে না, গ্রহণ করে না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত